তো বন্ধুরা, যেমন কি আজকে জন্মাষ্টমী লেগে গেছে, সকালে ভোর রাত্রে জন্মাষ্টমী লেগেছে। আর কালকে ছেড়ে যাবে 6:30, কেউ বলছে 6:30, কেউ বলছে 8:30। তো যাই হোক, জন্মাষ্টমীর পুজো অনেকে আবার রাত্রেও করে 12টার পরে। তো যেমন কি আজকে হয়তো অনেকে রাত্রি 12টার পরেও করবে, কেউ আজকে পালন করছে, কেউ আগামীকাল পালন করবে। তো আজকে এখন প্রায় 7:30 বাজে। আর সকালবেলা জন্মাষ্টমী তো ভোরবেলায় লেগে গেছে, তো সকালে ঠাকুরকে আমি স্নান করিয়ে, সেটা আমি আর ভিডিও করিনি কারণ ওই সময় খুব ব্যস্ততা ছিল। তাই সকালে ঠাকুরকে যেরকম স্নান করানো, করিয়ে ঠাকুরের সকালে যেটা ফল দিয়ে ভোগ দেওয়া, সেটা আমি সকালে করে নিয়েছি। শুধু ফল দিয়ে আর একটু মিষ্টি দিয়ে ভোগ দিয়েছিলাম ঠাকুরকে, দিয়ে ওই সকালে ওইভাবেই পুজো করেছি। আর জামা কাপড় পরিয়ে সিংহাসন পরিষ্কার করে সবই আগের দিনে করে রেখেছিলাম। আর এখন সন্ধেবেলা তারপরে আমি যেটা হচ্ছে সংসারের কাজ করে সবার রান্না বান্না সেরে তারপরে যেটা আমি করেছি, এই যে তালের বড়া, তালের ক্ষীর, নারকোল নাড়ু, এরকম কিছু জিনিস ঠাকুরের জন্য করে, আর এখন এবার ঠাকুরকে আমি এই সমস্ত জিনিস দিয়ে একটু পুজো দেবো। তো বন্ধুরা, আজকে এই জন্মাষ্টমীর সবকটা রান্নাই আমি করব আগারো রয়্যাল হানিকম এই কড়াইটায়। আর দেখো, এখানে তাল ছেঁচে রেখেছি, নারকোল কুড়িয়েও রেখে দিয়েছি তালের বড়া করব বলে। আর এই আমার লক্ষ্মীনারায়ণ রয়েছে। আর মোটামুটি এখানে নারকোল নাড়ু করার জন্য রেডি হয়েই এসছে অলমোস্ট। আর দেখো, এই কড়াইটায় কোনো কিছু তৈরি করা ভীষণ সুবিধা, একটুও আটকায় না আর খুব সুন্দর তৈরি হয়ে যায়। দেখো নারকোল নাড়ুগুলো কি দারুণ হয়েছে। আর আগারো রয়্যাল হানিকম এই কড়াইটা পরিষ্কার করাও ভীষণ সুবিধা, একটুও পুড়বে না, পরিষ্কার করতে খুব সুবিধা হবে। যেটাকে অ্যালুমিনিয়াম কড়াই দেখবে খুব পুড়ে যায়, আর এটা ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল হচ্ছে, যার জন্যে যতই রান্না করো যাই করো একটুও পুড়বে না। আর রান্না বান্না হয়ে গেলে পরিষ্কার করাও ভীষণ সুবিধাজনক। তো দেখো, এখানে আমি তালের বড়া তৈরি করে নিচ্ছি। এবার তালের বড়ার মধ্যে বেশি কিছু দিইনি, তাল দিয়েছি, তার সাথে অল্প একটু ময়দা, একটু সুজি, একটু চিনি আর একটুখানি নারকোল কোড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে এই তালের বড়া ভেজে নিচ্ছি। তালের বড়ার রেসিপি আমার আগে ভিডিওতে দেয়া আছে, তোমরা পারলে দেখতে পারো, আমি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম। সত্যি খুব সুন্দর এই তালের বড়াগুলো হয়েছিল। আর এই কড়াইটায় রান্না করতেও ভীষণ সুবিধা। দেখতেই পাচ্ছ আমি ইন্ডাকশানে রান্না করছি, কারণ এটাতে ইন্ডাকশানেও রান্না করা যায় আবার গ্যাসেও রান্না করা যায়। তো যেহেতু গ্যাসে আমিষ রান্না হয়, সেই কারণে ঠাকুরের রান্নাবান্না আমি ইন্ডাকশানেই করি এবং ঠাকুর ঘরে বসেই সেই রান্নাগুলো করে নিই, কারণ ঠাকুরের জন্য যেহেতু রান্না করতে হয়, তো সেই কারণে। তো দেখো, এখানে ঝটপট তালের বড়াগুলো কি সুন্দর হয়েও গেছে। আর এরপরে আজকে আমি যেটা করব সেটা করব একটুখানি সাবুর খিচুড়ি। তো যেহেতু ফলাহার করার জন্য, তো সেখানে আমি এখানে সাবু দেখো কিছুই দিইনি, একটুখানি আলু দিয়েছি, একটু সাবু দিয়েছি, আর এর মধ্যে একটুখানি ঘি, সন্ধক নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে ব্যাস এইভাবেই সাবুর খিচুড়িটা করেছি। এর মধ্যে আর কিচ্ছু দিইনি, যেহেতু উপোস, তাই উপোসে এটাই খাওয়া সুবিধাও হবে। আর দেখো, জন্মাষ্টমী যেটা হচ্ছে গোপালকে পুজো করা হয়, তো আমার গোপাল তো মার কাছে আছে, জানি না কালকে যেতে পারবো কি। কারণ দেখো, কদিন ধরে পরপর রোজই খুব বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে জলকাদার মধ্যে বেরোনোটাও একটু মুশকিল হয়ে যায়। তো জানি না, যদি ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো যেতে পারি মার কাছে। আর প্রত্যেক বছরই যাই, যদি সেরকম বাধা না পড়ে তাহলে আমি যাই, যেহেতু গোপাল আছে ওখানে। আর যেমন কি তোমরা জানো, আমার মা তো ছিল এখানেই আমার কাছেই, তো গোপালও ছিল যতদিন মা ছিল, যেহেতু আমার মার চোখ অপারেশন হয়েছিল, তো তখন গোপালও এখানেই এসেছিল আমার কাছে। আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, 4টে গোপাল ছিল। তো যাই হোক, এবার না যেতে পারবো না। তো আমার যেমন কি লক্ষ্মীনারায়ণ আছে, তো আমি এই লক্ষ্মীনারায়ণকে আজকে রাধাকৃষ্ণ রূপেই পুজো করে নেবো। আর লক্ষ্মীনারায়ণই বলো, রাধাকৃষ্ণ বলো, রাম সীতা বলো, সবই এক। তো যাই হোক, তাহলে চলো। আর এই অল্প একটু কিছু বানিয়েছি। আর যেহেতু আজকে জন্মাষ্টমী, তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে দিদি অন্নভোগ দাও কি না। জন্মাষ্টমীর দিন আগে আমি দিতাম বলতে সুজি লুচি এইসব করতাম, কিন্তু লুচি আলুর দম এইসব। কিন্তু পরে মা যখন আমাকে বললো যে না, জন্মাষ্টমীর দিনে ফলাহার করবি, কিংবা ঠাকুরকেও ফলাহারই দিবি, অন্নটা পরের দিন দিবি, যেদিনে নন্দ উৎসব হয়, তাই আজকে আমি ফলাহারই করেছি।
আর যেমন কি ঠাকুরের জন্য একটু সাবু আর আলু সেদ্ধ করে একটু সন্দক নুন আর গোলমরিচ দিয়ে ওটা দিয়েছি। তো এখানে আমি যেটা করেছি করেছি তালের বড়া, তালের ক্ষীর, নাড়ু আর একটু সাবু আর যেটা হচ্ছে এই আলু দিয়ে একটু সেদ্ধ করে একটু সাবুর খিচুড়ি মতন করেছি। তো এগুলোই ঠাকুরকে দেব। আর হ্যাঁ, তালের বড়াটা আমি দিয়েছি ঠাকুরকে। তালের বড়ার মধ্যে ময়দা থাকে, তো যেহেতু ফলাহার করতে হয় তো হ্যাঁ দিয়েছি তালের বড়াটা, কিন্তু আজকে আমি তালের বড়াটা খাবো না। হ্যাঁ, তালের ক্ষীরটা খাবো কিন্তু বড়াটা খাবো না তালের, সেটা আমি কালকে খাবো। কিন্তু ঠাকুরকে যেহেতু জন্মাষ্টমী, মা বলছে ঠাকুরকে দেখ সব দেয়া যেতে পারে, কিন্তু আমরা উপোস যারা করছি তারা অন্নটা আজকে না খেলেই ভালো, ফলাহার করাটাই ভালো। তো সেই কারণে ঠাকুরকে তালের বড়াটা আমি দেবো, কিন্তু আমি প্রসাদ হিসেবে কালকে তালের বড়াটা খাবো, আজকে না, যেহেতু আজ উপোস করেছি সেই কারণে। বাকি সব জিনিস যেমনি সাবুর খিচুড়ি বলো কিংবা ক্ষীর বলো, তালের ক্ষীর, ওটাতে দুধ আর চিনি আর শুধু তাল দিয়ে করা। আর যেটা হচ্ছে সাবুর খিচুড়িটা আছে আর নারকুল নাড়ু, এটাও কিন্তু খাওয়া যেতে পারে আজকে। তো এইগুলোই আমি খাবো মানে ভোগ দেওয়ার পর প্রসাদ হিসেবে। আর যেটা হচ্ছে আজকে এখন আমি একটু ঠাকুরের জন্য একটা পঞ্চামৃত বানাবো। সেই পঞ্চামৃত ঠাকুরকে একটু আজকে দেবো। দুধ, দই, ঘি, মধু এগুলো আজকে দিনে ঠাকুরকে দিতে হয়, তো সেটাও তৈরি করবো এবং সেটাও দেবো। তো চলো সেটা বানিয়ে নিই। তো বন্ধুরা, জন্মাষ্টমীর দিনে ঠাকুরকে পঞ্চামৃত দিতে হয়, যেমন কি দুধ, দই, ঘি, মধু আর চিনি দিয়ে পঞ্চামৃত। তো পঞ্চামৃত তৈরি করার জন্য সবার প্রথমে আমি দেখো প্রায় হাফ কাপ মতন এখানে দুধ নিয়েছি, কাঁচা দুধ হাফ কাপ দিয়েছি। আচ্ছা, পঞ্চামৃত তৈরি করার একটি নিয়ম আছে, যতটা দুধ তার অর্ধেকটা দিতে হবে দই। যেমন কি ধরো হাফ কাপ যদি আমি এখানে দুধ দিয়ে থাকি, তাহলে তার অর্ধেক দিয়েছি এখানে দই। এবার তার অর্ধেক এখানে যেটা হচ্ছে দিতে হবে ঘি অথবা মাখন। তো আমি এখানে মাখন দিয়ে দিচ্ছি। আর এটা আনসল্টেড মাখন হচ্ছে, মানে নুন দেওয়া না, এটা সাদা বাটার হচ্ছে, আনসল্টেড বাটার। আচ্ছা, তার অর্ধেক দিতে হয় এখানে চিনি অথবা মিশ্রি। তো আমি এখানে বাটারের অর্ধেক দিলাম মিশ্রি এবং তার অর্ধেক দিতে হয় এখানে মধু। তো এখানে আমি তার অর্ধেক মধু দিলাম। তো পঞ্চামৃত তৈরি করার নিয়ম এটি হচ্ছে। আর তারপর কিছু গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর অবশ্যই তুলসী পাতা এখানে তো দিতেই হবে। আর এইভাবে সমস্ত ভোগের ওপরে তুলসী পাতা দিয়ে দিলাম, আর জলেও তুলসী পাতা দিয়ে, আর অবশ্যই ভোগ শুদ্ধ করার জন্য একটু একটু করে কর্পূর অবশ্যই ছিটিয়ে দিতে হয়। তো এইভাবে দেখো ঠাকুর পুজো করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এরপরে আমি যেটা হচ্ছে পুজো করে নেব। তো দেখো ঠাকুরের আসনে ফুল আগেই দিয়ে দিয়েছি, ফুল চন্দন সব দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে তারপরে যেটা হচ্ছে গুরুদেবকে স্মরণ করে, পঞ্চদেবতাকে স্মরণ করে নিয়ে তারপরে অবশ্যই যেটা হচ্ছে আচমন করে নিতে হবে। আর করে নিয়ে যেটা নারায়ণের মন্ত্র বলে, নম পবিত্র পবিত্র বা যে মন্ত্র আছে, আমার পুজো পাঠ ভিডিওগুলো দেখলে আমি সব ডিটেলসে অনেক আগেও তোমাদের শেয়ার করেছি এবং ডিটেলসে সমস্ত ভিডিও আমার শেয়ার করাই আছে, পুজো পাঠ প্লেলিস্টগুলো দেখলেই জানতে পারবে। আর এরপরে আমি ঠাকুরের চরণে একটুখানি ফুল আর তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। আর তারপরে যেটা হচ্ছে এরপর আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবো। তো ভোগ নিবেদন করার জন্য সবার প্রথমে যেটা হচ্ছে তোমরা যে মন্ত্র যে ভোগ দিয়েছো সেটা বলতে পারো এইভাবে। আর যে ভোগ কী দিয়েছো, এই তৎনৈবেদ্যাং নিবেদয়ামি করে যেই ঠাকুরকে বলছো, যেমনি গোপালকে বলছো তো গোপালের নাম নেবে, নারায়ণের বললে নারায়ণের, শ্রীকৃষ্ণের বললে শ্রীকৃষ্ণের নাম নিয়ে এভাবে বলতে হয়। তারপরে দেখো এই বইটা দেখছো, এর মধ্যে জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রতের সমস্ত যেটা হচ্ছে বিধি নিয়ম দেয়া আছে। তো এখান থেকে আমি ব্রত কথাটা পড়ে নেবো এবার। আর দেখো নারায়ণের এই জন্মাষ্টমীর প্রণাম মন্ত্র, জন্মাষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র এর মধ্যে আছে। তো আমি এখানে যেটা হচ্ছে ব্রত কথা পড়ে নেব, তারপর পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র পড়ে, আর অবশ্যই যেটা হচ্ছে আজকে 108টা শতনাম করতেই হয়, কৃষ্ণের শতনাম,
কৃষ্ণের অষ্টোত্তর শতনাম সেটাও আজকে পাঠ করে নেব। আর তারপরে যেটা হচ্ছে আরেকটা জিনিস করতে হয়, যেটা হচ্ছে আজকে গীতার পাঠ অবশ্যই করতে হয়। গীতার যে কোনো একটা অধ্যায় কিংবা পুরো অধ্যায় না পড়তে পারলেও অন্তত 3-4টে শ্লোক অবশ্যই আজকে পড়া উচিত আজকের দিনে। তো সেটাও আমি দেখো করে নিচ্ছি এইভাবে। তো গীতার একটি অধ্যায় পড়ে নেওয়ার পর তারপর আমি পঞ্চ উপচারে আরতি করে নেব ঠাকুরের। তো ব্যাস এইভাবে আমি জন্মাষ্টমীর পুজো করলাম। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।